আমাদের যদি মনে থাকে। তো ফিজিক্স 2 এর পার্ট বি এর যেটা হয়েছিল তোমাদেরকে বলি, আমি একটু শেয়ার করি। গত বছর 17ই মার্চ তোমাদের কোশ্চেন করে, তারও আগে কোশ্চেন করা, তারও ধরো আরো 15 দিন আগে আমার কোশ্চেন করা, কিন্তু 17ই মার্চ আমরা মডারেশন করি একদম লাস্ট। তখন ওই দিন কেউ ইউনিভার্সিটিতে জানে, 17 নাকি 18, 17 মনে হয়। রাত 9টা পর্যন্ত আমরা মডারেশন করি, মডারেশন কমপ্লিট করে একদম সিলগালা করে তারপর আমরা ইউনিভার্সিটিতে এটা রেখে আসি। মানে এই ছিল তোমাদের ব্যাচের সাথে আমার লাস্ট মানে কোশ্চেন বা ইয়ে নিয়ে কথা। তোমাদের পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল সব মানে সম্ভবত 23 বা 26, এরকম না, নাকি আরো পরে? এরকম কোন একটা ডেটে তোমাদের পরীক্ষা হওয়ার কথা ছিল। তো ওই যে কোশ্চেনটা রাখা আছে বা ই আছে, আমি নিজেও কিছু ভুলে গেছি, আমার কিছুই মনে নাই। সাজেশন চেয়েও আসলে লাভ নাই, কারণ ওগুলো আমার মাথায় কিছুই নাই, আর ওগুলো ডকুমেন্ট রাখা হয় না। যেহেতু একটা ফাইনাল পরীক্ষা, এই জন্য এগুলো পুড়িয়ে ফেলা হয়, আর অনলাইনেও কোনো ডকুমেন্ট রাখা হয় না। তো আমি ভুলে গিয়েছি কি পড়িয়েছিলাম ভুলে যাই নাই, কিন্তু কি কোশ্চেন ছিল। সো সাজেশন চেয়ে আসলে লাভ নাই, সাজেশন দিতে পারবো না। কি কি পড়তে হবে, কি কি ইম্পর্টেন্ট হতে পারে সেটা আমি বলতে পারবো। তো অফলাইনের পরীক্ষার ইম্পর্টেন্স এক ধরনের, অনলাইনের পরীক্ষার ইম্পর্টেন্স আরেক ধরনের। অনলাইনে যে পরীক্ষা হয় সেটা আসলে একটু ডিফিকাল্ট, এখন কিভাবে হবে, কোন স্টাইলে হবে, তো সেইটার জন্য আমি তোমাদেরকে ইম্পর্টেন্স বলতেও পারবো না। অফলাইন হলে হয়তো বা বলতে পারবো, এটা গত বছর হয়েছে, এটা এই বছর হতে পারে, এইভাবে হতে পারে, কোশ্চেন এটা হতে পারে, সেগুলো আমি তোমাদেরকে হেল্প করতে পারবো। কিন্তু অফলাইনে হলে কিন্তু সেটা করা যাবে না। সো আমাদের এখন যেটা দুই ধরনের প্রিপারেশনই মাথায় রাখতে হবে, অফলাইন আর অনলাইন। সো আমাদেরকে সিলেবাসটা কমপ্লিট করতে হবে, যেভাবেই হোক সিলেবাসটা কমপ্লিট করতে। খুব টাফ কিছু আশা করি হবে না, কারণ তোমাদের যেহেতু এতদিন পরে পরীক্ষা নিচ্ছে, আমার মনে হয় যে মানে মডারেশন বোর্ড যেটাই করি, আমরা যেটাই করি, আমার আমার সাজেশন থাকবে বা আমার ইচ্ছা থাকবে যে টাফ কিছু যেন না করা হয়। কারণ আমি নিজেই অনেক কিছু ভুলে গেছি, তোমাদের তো ভুলে যাওয়ারই কথা, সাবজেক্টের নামই ভুলে যাওয়ার কথা এতদিন পরে। মানে এতদিন পরে স্মৃতি থাকার কথা না। তো ওইটাই আমরা একটু একটু ঝালাই দিব আর কি। আজকে আমি একটা ক্লাস নিব, নেক্সট দিন আমি তোমাদেরকে, তোমাদের অনেকেই মনে হয় আছে, অনেকে দুই একজনের থাকতে পারে আগে যা পড়িয়েছি ওগুলো মনে হয় জমা করা আছে, আফসানেরও নাকি আছে, বললাম, জিজ্ঞেস করলাম, বললো ওরা আছে। তো যাই হোক, আমি আমার কাছে যতটুকু মনে আছে বা কিছু, আমি তোমাদেরকে নেক্সট দিন বা একদিন পরে তোমরা যদি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলতে পারো, TM45 গ্রুপের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুললে আমরা ওখানে দিতে পারি, বা গুগল ক্লাসরুমেও দিতে পারি। ওখানে দিয়ে আমি তোমাদেরকে যা যা পড়ানো হয়েছে সেই জিনিসগুলো আমি তোমাদেরকে টপিক ওয়াইজ দিয়ে দিলাম, হ্যাঁ। আর আজকে একটা চ্যাপ্টার পড়ালাম। তো টপিক ওয়াইজ দিয়ে দিলে হয় কি, তোমরা যেহেতু ভুলে গিয়েছো, সো এই জিনিসগুলো টপিক গুলো দেখলে, বইয়ের সাথে একটু দেখলে তোমরা বলতে পারবা কোথায় তোমাদের প্রবলেম বা কিভাবে পড়ালে তোমাদের সুবিধা হয়। ঠিক আছে, তোমরাই সাজেস্ট করবা আমাকে আমি কিভাবে পড়াবো বা কিভাবে পড়ালে তোমাদের জন্য সুবিধা হয়। তো আমাদের যে জিনিসটা ছিল, প্রথমেই যে জিনিসটা আমাদের আমাদের হচ্ছে ফিজিক্স 2 পার্ট বি। ফিজিক্স 2 পার্ট বি তে আমাদের চারটা চ্যাপ্টার ছিল, বেশ বড় বড় চ্যাপ্টার। চারটা চ্যাপ্টারের মধ্যে একটা থার্মোডাইনামিক্স, এন্ট্রপি, মডার্ন ফিজিক্স, আর আরেকটা হচ্ছে কাইনেটিক থিওরি অফ গ্যাস। হ্যাঁ, তার মানে কয়টা হলো? চারটা। তো এই চারটা চ্যাপ্টারের মধ্যে আমরা একটা চ্যাপ্টার যদি আজকে পড়ি, একটা বা দেড়টা চ্যাপ্টার যদি আমরা আজকে পড়ে ফেলি, পড়ে বলতে মানে কি কি পড়ানো হয়েছে, ফুল ইকুয়েশন ধরে তো এখন পড়ানো সম্ভব না। ওই ইকুয়েশন, যদি কোনো ইকুয়েশন তোমাদের প্রবলেম থাকে অবশ্যই আমি সেটা দেখাবো, যে এইটাতে ম্যাডাম একটু প্রবলেম আছে, এটা একটু আবার দেখা দেন, ওইটা দেখাবো। এখন তোমাদেরও মেমোরাইজ করতে হবে যে কোথায় আমাদের প্রবলেম আছে। তো সিলেবাস ধরে আজকে একটু তোমাদেরকে, আমি সিলেবাসটা হাতে আছে আমার, সিলেবাসটা ধরে আমি টপিক ওয়াইজ তোমাদের একটু বলে যাবো আজকে। আর নেক্সট দিন আমি তোমাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপ খুললে সেখানে কি কি জিনিস আমরা মানে আমাদের কি কি টপিক পড়ানো হয়েছিল সেগুলো আমি একটু তোমাদের দিয়ে দিব, আর তোমরা বাসায় পড়বা, দেখবা আর কি কোথায় কোথায় প্রবলেম আছে। তো বই হিসেবে আমাদের যে বইগুলো ছিল, তোমাদের মনে আছে কিনা, বইয়ের নাম ছিল টেক্সট বুক অফ হিট। আর টেক্সট বুক অফ হিট, এটা ছিল হচ্ছে ইয়ের তোফাজ্জল হোসেনের। আরেকটা বই ছিল হিট অ্যান্ড থার্মোডাইনামিক্স, ব্রিজলালের। তোফাজ্জল হোসেন স্যারের বইটাই আমরা বেশি ফলো করেছিলাম, একদম মানে ওইটাই পুরোপুরি ফলো করেছিলাম। ব্রিজলালের বই থেকে কিছু অংশ আমরা নিয়েছিলাম, এবং সেটা আমি তোমাদেরকে ফটোকপিও দিতাম যতটুকু আমার মনে আছে। আর আরেকটা বই, উঁচা বইটা, মানে ফিজিক্স ফর ডিগ্রি স্টুডেন্টস, এরকম গিয়াসউদ্দিন স্যার, এটা সবার কাছে বইটা আছে, অনেকটা টেক্সট বুকের মতো। সেখান থেকে কাইনেটিক থিওরি অফ গ্যাস পড়ানো হয়েছিল, হ্যাঁ। আর মডার্ন ফিজিক্স মনে একটু কম পড়ানো হয়েছিল, টাইম ছিল না বা কিছু, আজকে এখন পড়ানো হবে, সমস্যা
সমস্যা নাই, দেখাবো আমি কি কি পড়তে হবে, রেডিয়েশন আছে আছে যেটুকুই পড়ানো যায়। মডার্ন ফিজিক্স থেকে খুব বেশি কোশ্চেন আসে না এখন, এবার কিভাবে আসে তাও আমার ইয়ে নাই। তো মডার্ন ফিজিক্স থেকে একটু দেখালাম যতটুকু তোমরা চাও। এটা বাইজারের বই, সেটা আমি তোমাদেরকে প্রোভাইড করতে পারবো যদি তোমরা মানে ছবি টবি তুলে দিলাম। এখন হচ্ছে কি তোমাদের 46 ব্যাচের যেভাবে ক্লাস নেই, প্রেজেন্টেশন থাকে বোর্ড থাকে, দুইটাই আমি ইউজ করি। প্রেজেন্টেশনের মাঝখানে মাঝখানে আমি বোর্ডে চলে যাই। তো তোমাদের তো এইভাবে আসলে রেডি করা নাই, তোমাদেরটা আমি বোর্ডে পড়াবো বা যদি বলো আমি রেডি করলাম প্রেজেন্টেশন, কিন্তু আমাদের যেহেতু ক্লাস কম, আমরা আগে দেখি আমাদের কি কি প্রবলেম আছে, সেই প্রবলেম গুলো আমরা সেই সিগনিফিকেন্ট প্রবলেম গুলোই আমরা একদম ইয়েতে পড়বো, একদম বর্ণমূলক ভাবে পড়ে যাব। ঠিক আছে? আচ্ছা, আমি এই যে কথাগুলো বললাম, তোমাদের কারো কোনো কোশ্চেন বা সাজেশন বা যদি এখন না থাকে তাহলে আমি শুরু করব, বা কারো কিছু থাকলে বলতে পারো, মানে কোনো সমস্যা। আমার একটা কথা ম্যাম ছিল, একটু কি রেকর্ড করা পসিবল? অনেকেই জয়েন করতে পারেনি তো। হ্যাঁ হ্যাঁ অবশ্যই রেকর্ড, দাঁড়াও রেকর্ড অপশনে রেকর্ড। ঠিক আছে, ক্লাউডে করতে হবে না কম্পিউটারে করতে হবে, বলো তো কোনটা করলে রেকর্ড। ম্যাম কম্পিউটারে করলেই হবে। ঠিক আছে, কম্পিউটারে করলে মনে হয় কি যেন ছিল না। আচ্ছা, আর কারো কোনো প্রবলেম আছে? একটু একটু যদি বলো কারো কোনো প্রবলেম থাকলে। তোমাদের কাছে কি রেকর্ড অপশনটা নাই না? ম্যাম আপনি পারমিশন দিলে আমরা করতে পারবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমরা করো, পারমিশন দেওয়া আছে, কোনো সমস্যা নেই। আমরা তো একটা রাফলি ক্লাস নিচ্ছি, তারপরে পারমিশন দেওয়া আছে, করো। আমি রেকর্ড অন করে দিয়েছি, তারপরে তোমরা করো। ম্যাম আপনি রেকর্ড অন করলে ম্যাম আমরা করতে পারবো না। আমি অন করলে দুজন একসাথে, হ্যাঁ দুজন একসাথে করা যাবে না। আপনি করে দিয়ে দিন তাহলে। আমি অন করেছি, হবে মনে হয় রেকর্ড, নাকি আমি অফ করে দিব, তোমরা করবা? আপনি করেন, পরে দিয়ে দিয়েন আমাদের। আচ্ছা দেখি, আমার যেন কি সমস্যা হয়েছিল, রেকর্ড আমি করতাম, লাস্টে দেখা যায় যে রেকর্ডটা আমি আর ইয়ে করতে পারছিলাম না, এই জন্য তোমরা করলে যেমন থাকবেই। এখন তো রেকর্ড অফ করতে পারছি না, পজ হয়ে আছে। আচ্ছা, পারা যাবে সম্ভব। আচ্ছা, আমরা আজকে থার্মোডাইনামিক্স এর চ্যাপ্টার শুরু করি। থার্মোডাইনামিক্স দিয়ে, থার্মোডাইনামিক্সে আমরা যা পড়েছিলাম আমাদের আমি একদম থরলি কথাগুলো বলছি, কি কি আমাদের পড়া ছিল। আর কারো কোনো সাজেশন বা কথা আছে কিনা একটু বলো, সিলেবাস ধরে পড়াই। আর কারো কোনো সাজেশন আছে? ম্যাম আমাদের টপিক তো অনেকগুলা, আপনি কি ইম্পর্টেন্ট টপিক গুলো কি বলে দিতে পারবেন? ইম্পর্টেন্ট টপিক আমি বলতে পারবো না, আমি কিছু কিছু বলতে পারবো যে এটা ভালো আসে পরীক্ষা, ইম্পর্টেন্ট তো আমি নিজেও জানি না। অফলাইনে হবে না অনলাইনে হবে, এটা তো প্রথমেই বললাম। তবে আজকে ফার্স্ট দিনই তো ইম্পর্টেন্ট ওইভাবে বলা যাবে না, আমরা একটু ক্লাস করি, আমি তোমাদের টপিক গুলো দেই, তারপর তোমরা দেখো কোথায় কোনটা সমস্যা আছে, তারপরেও বলা চাইতে পারে কিছুটা, কিন্তু তারপর আমি কথা দিতে পারছি না। আমি বললাম এটা ইম্পর্টেন্ট না, কিন্তু অফলাইনের পরীক্ষার প্যাটার্ন ডিফারেন্ট হওয়ার কারণে ওখান থেকে কনসেপচুয়াল কোশ্চেন চলে আসলো, তখন কি বলবো? তো এই জন্য আসলে খুব ইম্পর্টেন্ট, বাছাই করে পড়াটা তোমাদের নিজেদের জন্য ভালো হবে না, মানে ওয়েল ডিসিশন হবে না আই থিঙ্ক আর কি। তারপরেও কিছু কিছু জিনিস তো দেখলেই বোঝা যায় এটা হয়তো বা অত বেশি আসবে না বা ইয়ে করা যাবে না, সেগুলো একটু একটু বলা যাবে। ঠিক আছে, হ্যাঁ আমি শুরু করি। তো আমাদের যেটা প্রথমেই থার্মোডাইনামিক্স আমি ইয়ে ধরে পড়ি, আমাদের সিলেবাসটা ধরে। থার্মোডাইনামিক্স এর প্রথমেই আছে সিস্টেম। সিস্টেমটা হচ্ছে আমাদের এই যে থার্মোডাইনামিক্স এর মধ্যে কি কি জিনিস নিয়ে বা কি কি মানে কি কি প্যারামিটার কি ওয়ার্ড নিয়ে আমরা আলোচনা করবো থার্মোডাইনামিক্সে বোঝাই যাচ্ছে থার্মাল একটা মানে চেঞ্জের কারণে থার্মোডাইনামিক্স চ্যাপ্টার হয়। হিট এবং মেকানিক্যাল এনার্জির মধ্যে যে রিলেশন, সেই রিলেশনটাই থার্মোডাইনামিক্স আলোচনা করা হয়, হিট এবং মেকানিক্যাল এনার্জি। তার মানে এখানে আরো কিছু টপিক আসে, সেটা হচ্ছে টেম্পারেচার, ভলিউম, প্রেসার। তাহলে আমার কি আসলো? টেম্পারেচার, ভলিউম, প্রেসার, এন্ড ইন দ্য মিন টাইম যে চ্যাপ্টারটা তোমরা অলরেডি পড়ে ফেলেছো সেটা হচ্ছে এন্ট্রপি। তাহলে এই চারটা হচ্ছে আমার থার্মোডাইনামিক কোঅর্ডিনেট, এদেরকে নিয়ে এদের রিলেশন নিয়ে আমরা আলোচনা করবো, এদের মধ্যে নিজেদের মধ্যে যে কোঅর্ডিনেশন বা নিজেদের মধ্যে যে রিলেশন সেটা নিয়ে আমরা আলোচনা করব। এবং এখন বলতে পারো হিট কোথায় গেল, এই যে মেকানিক্যাল এনার্জি এদের সাথে যে হিটের রিলেশনটা,
সেটাই আমরা এখানে করব। তো কোঅর্ডিনেট সিস্টেম যেটাই বলো, আমরা আমরা থার্মোডাইনামিক্সে টেম্পারেচার, ভলিউম, প্রেসার, এনট্রপি, এদের রিলেশন, এদের কোরিলেশন নিয়ে এখানে ডিসকাস করব। তো এই কোরিলেশনের জন্য এদের একটা মানে এগুলোকে ফাংশনও বলা হয় অনেক সময়। এই যে ফাংশন, এই টেম্পারেচার এবং হিট, হিট দিলে টেম্পারেচার বাড়ে, হিট কমালে টেম্পারেচার কমে যায়, টেম্পারেচারের সাথে হিটের রিলেশন, টেম্পারেচারের সাথে ভলিউমের রিলেশন, ভলিউমের কি পরিবর্তন হয়, টেম্পারেচার বাড়ার সাথে সাথে ভলিউমের পরিবর্তন হয়। তো এই যে একজনের সাথে আরেকজনের রিলেশন, ফাংশন অফ ওয়ান থিং উইথ অ্যানাদার, এই ধরনের কিছু বিষয় আছে। যেমন ধরো ইন্টারনাল এনার্জি, আমার সলিড পার্টিকেল আছে, লিকুইড আছে, গ্যাসিয়াস আছে। থার্মোডাইনামিক্সে সাধারণত লিকুইড এবং গ্যাসিয়াস নিয়ে আলোচনা করা হয়। তো লিকুইড, গ্যাসিয়াস এই ম্যাটেরিয়াল গুলো কি হয়, এদের যে মলিকুল গুলো থাকে, মলিকুল গুলো স্প্রেড হয়ে থাকে, একদম স্প্রেড আউট হয়ে থাকে, ছড়িয়ে 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 থাকে। গ্যাসিয়াস তো আরো বেশি ছড়িয়ে থাকে। তো এদের মধ্যে যখন আমরা হিট দিতে থাকি, হিট দিলে কি হয়, এদের থার্মাল অ্যাজিটেশন তৈরি হয়, থার্মাল একটা অ্যাজিটেশন তৈরি হয়। এভাবে থার্মাল অ্যাজিটেশন হওয়ার কারণে মলিকুল গুলো দূরে সরে যায়। তো এটা সলিডের ক্ষেত্রে হয়। লোহাকে তুমি অনেক বেশি হিট দিলে, অনেক বেশি পরিমাণ হিট দিলে তার মলিকুল গুলো আস্তে আস্তে মানে এত বেশি, মানে ওদের মধ্যে বাইন্ডিংসটা এত বেশি মানে দৃঢ় থাকে, এদের মলিকুল গুলো সত্যি একটু বেশি হিটের দরকার হয়, টেম্পারেচারটাকে হাই করতে হয়। কিন্তু লিকুইড এবং গ্যাসের ক্ষেত্রে তা না। পানি গরম পানি ফুটাচ্ছি আমরা, দুধ ফুটাচ্ছি, দুধটা মানে অনেক বেড়ে যায়, বলক এসে যায়, তার মানে কি দুধ বেড়ে গেছে, 1 লিটার দুধ 1.5 লিটার হয়ে গেছে? বিষয়টা তা না। বিষয়টা হচ্ছে মলিকুল গুলো দূরে সরে যাচ্ছে। তার মানে তার ইন্টারনাল একটা পরিবর্তন হচ্ছে, ইন্টারনাল অ্যারেঞ্জমেন্টের একটা পরিবর্তন হচ্ছে, মলিকুলার অ্যারেঞ্জমেন্টের। সো দিস ইজ দ্য ইন্টারনাল এনার্জি। সো the internal energy is the function of temperature. টেম্পারেচার তুমি 100 ডিগ্রির জন্য এক ধরনের তার ইন্টারনাল এনার্জি থাকবে, 50 ডিগ্রির জন্য আরেক ধরনের ইন্টারনাল এনার্জি থাকবে। তার মানে কি আরো দূরে সরে যাবে। তাহলে এটা আমরা খুব সুন্দর করে অকপটেই বলতে পারি, ইন্টারনাল এনার্জি ইজ এ ফাংশন অফ টেম্পারেচার। তো এইভাবে আমরা সামনের দিকে একটা একটা করে চিন্তা করতে পারি। তারপর আছে আমরা সিলেবাস থেকে দেখছি যে ওয়ার্ক ডান বাই দ্য গ্যাস এট কনস্ট্যান্ট প্রেসার। এটা আর কিছুই না, ওইটা নিয়ে বরিড হওয়ার কিছু না। এটা হচ্ছে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স। ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্সে আমরা যেটা জানি, আচ্ছা থার্মোডাইনামিক্সের 4টা ল আছে, আমরা 4টা ল না 3টা ল পড়বো, 4টা ল জানবো আমরা। আমাদের পরীক্ষার জন্য 3টা লই বেশি জরুরি। তার আগে একটা কথা বলি, আমার যতটুকু মনে আছে যে সাইকেল, থার্মোডাইনামিক সাইকেল বলতে একটা কোশ্চেন ছিল, এটা দেখে ফেলবা, কারণ এগুলো এমসিকিউ তে অনেক কিছু চলে আসতে পারে। সাইকেল গুলো কিভাবে কাজ করে, মানে একটা অবস্থা থেকে আরেকটা অবস্থাতে যায়, আবার সেই অবস্থায় ফিরে আসে, এগুলো থার্মোডাইনামিক সাইকেল। এবং থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়াম, কিভাবে সেই ইকুইলিব্রিয়ামে যায়। ইকুইলিব্রিয়াম বুঝতে হলে আমাকে জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স বুঝতে হবে। আমি খুব ফাস্ট যাচ্ছি, তোমরা মাঝখানে আমাকে বলতে পারো বা পড়া শেষ হলে বলতে পারো এই জায়গাটা কনফিউজ লাগছে। তো জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স সাধারণত এরকম, যেটা জাস্ট বোঝার জন্য বলছি। জিরোথ ল হচ্ছে যেমন তোমার টেম্পারেচার একরকম, আমার টেম্পারেচার একরকম, আমার সাপোজ 50 ডিগ্রি, তোমার 30 ডিগ্রি, ওর হচ্ছে 40 ডিগ্রি। তাহলে এই তিনজনকে যদি একসাথে করা হয়, আমাদের থার্ড টেম্পারেচারটা ব্যালেন্স হবে। একজনেরটা কমেরটা ঠিক রেখে হায়ার টেম্পারেচার থেকে লোয়ার টেম্পারেচারে গিয়ে টেম্পারেচারটা ইকুইলিব্রিয়াম স্টেটে চলে যাবে, সবার টেম্পারেচার একই রকম হয়ে যাবে। ABC দিয়ে চিন্তা করি, দিস ইজ জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স। তো ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স থেকে আমাদের সিলেবাস শুরু। ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্সে আসলে মানে তুমি যতই বলো এই জিনিসটা আসলে এটার ইম্পর্টেন্স কমে যাবে না। এটা যে কোনো একটা পরীক্ষায় চলে আসলেও পরের পরীক্ষায় অন্যভাবে আসতে পারে। সো ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্সটা আমাদের জানা দরকার। এটাতে কি হয়, প্রথমে যেটা হয়েছিল, when heat is totally converted to work done or work done is converted to heat, তখন এটা হচ্ছে ওয়ার্ক ইজ প্রপোর্শনাল টু হিট বা হিট ইজ প্রপোর্শনাল টু ওয়ার্ক ডান। তার মানে তুমি একটা সিস্টেমে হিট দিচ্ছ, হিট দেওয়ার পরে তার কি হচ্ছে, তার একটা পরিবর্তন হচ্ছে, তার ওয়ার্ক ডান হচ্ছে, কাজ হচ্ছে, সেই পরিবর্তনটা একজন আরেকজনের সাথে প্রপোর্শনাল। কিন্তু বাস্তবে তা না, বাস্তবে হচ্ছে তার পরিবর্তনটা দুই ধরনের হচ্ছে। একটা হচ্ছে যখন তুমি তাকে হিট প্রোভাইড করছো, হিট প্রোভাইড করলে তার ইন্টারনাল এনার্জির পরিবর্তন হচ্ছে এবং তার এক্সটার্নালও কিছু ওয়ার্ক ডান হয়ে যাচ্ছে। তো ইন্টারনাল এনার্জির পরিবর্তনটা হচ্ছে এরকম যে তার ওই যে তার থার্মাল অ্যাজিটেশন, তার মানে কি তার টেম্পারেচারের পরিবর্তন হচ্ছে। আর এক্সটার্নাল পরিবর্তনটা বিভিন্ন ভাবে হতে পারে, আমার ভলিউম আছে, প্রেসার আছে। তো কনস্ট্যান্ট প্রেসার ভলিউম হতে পারে পিডিভি, ডিকিউ ইজ ইকুয়াল টু ডিইউ প্লাস পিডিভি। তার ডিইউ হচ্ছে আমার ইন্টারনাল এনার্জি হুইচ ইজ এ ফাংশন অফ দ্য টেম্পারেচার।
তাহলে হচ্ছে এই যে এই বিষয়গুলা এটা আমরা ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স এ পড়েছি, এবং ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স থেকে আমি ইম্পর্টেন্ট কিছু ডেফিনেশনও পেয়েছি। সেগুলো কি? আইসোথার্মাল প্রসেস, অ্যাডিয়াবেটিক প্রসেস। মানে আইসোথার্মাল প্রসেস কি, অ্যাডিয়াবেটিক প্রসেস কি, এগুলো যেহেতু ফার্স্ট ল এর সাথে আমার টেম্পারেচার রিলেটেড, হিট রিলেটেড, তাহলে এই জিনিসগুলো কনস্ট্যান্ট রেখে, কখনো টেম্পারেচারকে কনস্ট্যান্ট রাখবো, কখনো হিটকে কনস্ট্যান্ট রাখবো, তখন আমরা কি ধরনের অবস্থা তৈরি করতে পারি, এটাও ফার্স্ট ল আলোচনা করা হয়েছে। তো এগুলো দুই ধরনের প্রসেসের মধ্যে, আইসোথার্মাল আর অ্যাডিয়াবেটিক এর মধ্যে। অ্যাডিয়াবেটিকে কি হয়? হিট কনস্ট্যান্ট থাকে, দেয়ার ইজ নো ট্রান্সফরমেশন অফ হিট বিটুইন দ্য টু সিস্টেম। কিন্তু যেটাই বলি আমরা আইসোথার্মালে, এটা অ্যাডিয়াবেটিক বললাম, আইসোথার্মালে টেম্পারেচার কনস্ট্যান্ট থাকে, হিটকে আমি কম বেশি করব, হিটকে কম বেশি করে আমি টেম্পারেচারকে কনস্ট্যান্ট রাখবো, 100 ডিগ্রি টেম্পারেচার 100 ডিগ্রি রাখবো, কিন্তু আমি একবার হিট দিব আর একবার হিট কমাবো, মানে যখন আমার যেটা দরকার সেটা করব, এরকম আর কি। আইসোথার্মাল, অ্যাডিয়াবেটিক এই প্রসেস গুলো আমার জানতে হবে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স থেকে। তারপরে ফার্স্ট ল থার্মোডাইনামিক্স এর পরে আমাদের সিলেবাসে কি আছে? সাইক্লিক প্রসেস, যেটা বললাম, মেকানিক্যাল ইকুইভ্যালেন্ট অফ হিট, যেটা আমার চলে আসছে হচ্ছে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স এ। তারপরে রিভার্সিবল, ইরিভার্সিবল প্রসেস, ভেরি 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 ইম্পর্টেন্ট থিং। রিভার্সিবল, ইরিভার্সিবল প্রসেস তোমরা খুব ভালো করেই জানো। রিভার্সিবল প্রসেস হচ্ছে যেই প্রসেসটা আবার আগের অবস্থায় ফিরে আসে, রিভার্সিবল আসে না। তো বাস্তবে আসলে রিভার্সিবল কোনো প্রসেস আসলে এক্সিস্টেন্স নাই, দিস ইজ হাইপোথেটিক্যাল। আর ইরিভার্সিবল, এভরি প্রসেস আর ইরিভার্সিবল, যেহেতু আমাদের ইউনিভার্সটা ইরিভার্সিবল প্রসেসে যাচ্ছে, সো আমাদের পলিউটেড হচ্ছে আমাদের এনভায়রনমেন্ট। রিভার্সিবল হলে কিন্তু বিষয়টা হতো না। তো এর আগে রিভার্সিবল, ইরিভার্সিবলের আগে একটা ইকুয়েশন আছে, সেটা হচ্ছে সিপি-সিভি রিলেশন, রিলেশন বিটুইন সিপি অ্যান্ড সিভি। সিপি অ্যান্ড সিভি হচ্ছে আমার স্পেসিফিক হিট অ্যাট কনস্ট্যান্ট প্রেসার, স্পেসিফিক হিট অ্যাট কনস্ট্যান্ট ভলিউম। এইটার রিলেশনটা আমি তোমাদের ম্যাথমেটিক্যাল রিলেশনটাও দেখিয়েছিলাম। ম্যাথমেটিক্যাল রিলেশনটা তোমরা পার্শিয়াল ডিফারেন্সিয়েশন দিয়ে করতে পারো, অথবা ইন্টারমিডিয়েটে যেভাবে পড়েছো জেনারেলি করতে পারো। কিন্তু আমি পার্শিয়াল ডিফারেন্সিয়েশনটাকে সাজেস্ট করব এই কারণে, কারণ হচ্ছে যে তোমাদের পরীক্ষায় যদি স্পেসিফিক্যালি বলে দেওয়া থাকে যে পার্শিয়ালি এটাকে ডিরাইভ করো, তখন কিন্তু তুমি জেনারেলটা দিলে হবে না। আর যদি তোমার কিছুই দেওয়া না থাকে, তাহলেও তুমি যদি পার্শিয়ালটা দাও, তাহলে কিন্তু তোমার কোনো সমস্যা হবে না। তো পার্শিয়ালটা খুব ইজি, তোমরা দেখে নিতে পারো। পরবর্তীতে তোমাদের যদি কনফিউশন মনে হয়, আমি দেখাতেও পারবো, বুঝাতেও পারবো পার্শিয়ালিটা কিভাবে ডিরাইভ করা হলো। সিপিসিবি রিলেশনটা, সিপিসিবি রিলেশনটা খুব ইম্পর্টেন্ট। আগের বছরের কোশ্চেন দেখবা, যদি তোমার অফলাইনে হয়, আগের বছরের কোশ্চেন সাধারণত মানে 25% থাকে, এর বেশি কিন্তু থাকে না। তো ওইটাই বড় বড় কোশ্চেন, তো সিপিসিবিটা পড়ে ফেলাই ভালো না, ছোট জিনিস তো ওইটা চলে আসতে পারে। এই হচ্ছে কথা। তারপর হচ্ছে সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স, রিভার্সিবল, ইরিভার্সিবল কথাটা যেহেতু বললাম, সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স এর আগে বইয়ে সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স কি আগে আছে? হ্যাঁ, আগে আছে, কিন্তু আমি এর আগে আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে কার্নোট সাইকেল। কার্নোট সাইকেলটা কিভাবে হয়? কার্নোট সাইকেলটা হচ্ছে মানে একটা মজার বিষয় আছে কার্নোট সাইকেল নিয়ে। দেখা যায় যে ফিজিক্স মানেই হচ্ছে কার্নোট সাইকেল, অনেকে এটা মানে অনেক মিটিং ওয়ার্কশপেও এটা নিয়ে মজা করা হচ্ছে, যে কার্নোট সাইকেল জিনিসটা হচ্ছে একটা রিভার্সিবল প্রসেস। অনেক রিভার্সিবল ইঞ্জিনের মধ্যে অনেক ধরনের ইঞ্জিন আছে, হিট ইঞ্জিনগুলো কি করে, আমি ওটাকে ইঞ্জিনের মধ্যে হিট দেই, তার কাজে পরিণত হয়, এবং ইঞ্জিনটা কাজ করাটাই হচ্ছে তার ওয়ার্ক ডানে পরিণত হওয়া। তো পুরাটা তো ওয়ার্ক ডানে পরিণত হয় না, কিছু অংশ অন্য কিছুতে এনভায়রনমেন্ট, ফ্রিকশন, বিভিন্ন কারণে ব্যয় হয়। তো এই ব্যয়টা হওয়া যাবে না ফর রিভার্সিবল প্রসেস। তো এই রিভার্সিবল প্রসেসে হাইপোথেটিক্যালি একটা ইঞ্জিন তৈরি করা হয়, সেটা হচ্ছে কার্নোট ইঞ্জিন, যেটাকে কার্নোট সাইকেল মেনটেন করে। এটা হচ্ছে একদম সাইক্লিক প্রসেস মেনটেন করে। তো এটা আসলে হাইপোথেটিক্যাল। এবং রিভার্সিবল ইঞ্জিন এবং ইরিভার্সিবল ইঞ্জিন, এই দুইটার মধ্যে অবশ্যই এফিসিয়েন্সি রিভার্সিবল ইঞ্জিনের বেশি, অবশ্যই, ডেফিনেটলি। কারণ হচ্ছে রিভার্সিবল ইঞ্জিন সে আবার আগের অবস্থায় কোনো সিস্টেমের কোনো মানে কি বলে ডিস্ট্রয় হয় না, কিন্তু ইরিভার্সিবল প্রসেসে তো একটা প্রসেস থেকে আরেকটা যায় যেতে অনেক কিছু ডিস্ট্রয় হয়, সো বা লস হয়ে যায়। এটা রিভার্সিবল ইঞ্জিনের ক্ষেত্রে হয় না। সো রিভার্সিবল ইঞ্জিনের এফিসিয়েন্সিটা সবচেয়ে বেশি। তো রিভার্সিবল ইঞ্জিনের এক্সাম্পল হিসেবে আমরা পেতে পারি কার্নোট সাইকেল। কার্নোট সাইকেল সাধারণত কার্নোট ইঞ্জিন বা কার্নোট সাইকেলের থিওরি দিয়েই তো কার্নোট ইঞ্জিন তৈরি করা হয়। কার্নোট ইঞ্জিন
চারটা স্টেপ ফলো করে, চারটা ধাপ। একটা হচ্ছে আমরা কি বললাম, কয়টা প্রসেস বললাম, একটা হচ্ছে রিভার্সিবল প্রসেস, আর একটা একটা হচ্ছে আইসোথার্মাল প্রসেস, আর একটা হচ্ছে অ্যাডিয়াবেটিক প্রসেস। আর কার্নোট ইঞ্জিনে দুইটা আইসোথার্মাল প্রসেস হয় আর দুইটা অ্যাডিয়াবেটিক প্রসেস হয়। দুইটা আইসোথার্মাল প্রসেসের মধ্যে একটা হচ্ছে মানে এক্সপানশন, বেড়ে যায়, একটা হচ্ছে কম্প্রেশন, তার মানে একবার এক্সপানশন হয় আবার কম্প্রেশন হয়, আগের অবস্থায় ফিরে আসে। অ্যাডিয়াবেটিক প্রসেসেও তাই, একবার এক্সপানশন হয় আরেকবার কম্প্রেশন হয়। দিস ইজ কার্নোট ইঞ্জিন, কার্নোট সাইকেল। তো কার্নোট সাইকেলের পরে আমরা, কার্নোট সাইকেলের অনেক কিছু আছে, এফিসিয়েন্সি বের করা। তো আমি একটু তোমাদেরকে বলি যে জিনিসগুলো, অঙ্কগুলো কি কি, তোমরা কি খাতায় একটু টুকে রাখছো জিনিসগুলো? জি ম্যাম। হ্যাঁ, একটু টুকে রাখো প্লিজ, কারণ অল্প অল্প করে টুকে রাখো, বড় বড় কোশ্চেন টুকে রাখার দরকার নাই, জাস্ট অল্প অল্প করে। তো এইখানে একটা জিনিস মিসিং হয়েছে, আমি অঙ্ক নিয়ে মাঝখানে কথা বলি, একটু ইন্টারাপ্ট করি। সেটা হচ্ছে আমি দুইটা প্রসেস বলেছি, একটা হচ্ছে আইসোথার্মাল প্রসেস আর একটা হচ্ছে অ্যাডিয়াবেটিক প্রসেস। তো এই অ্যাডিয়াবেটিক প্রসেসের একটা প্রমাণ আছে আমাদের, এই যে সিপি-সিভি রিলেশন যখন আমরা পড়ছিলাম তখন আমি তো মেমোরাইজ করে করে বলছি, বই দেখবো না, আসলে হঠাৎ হঠাৎ মনে পড়ছে, তবে এই জিনিসগুলোই আছে। আমাদের কি ছিল, আমাদের ছিল যে সিপি মাইনাস সিভি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট আর, এরকম ছিল না? তো একটু রেসপন্স করো, তাহলে বোঝা যাবে যে তোমরা বুঝতে পারছো। সিপি মাইনাস সিভি ইজ ইকুয়াল টু আর, এইটুকু আমি পড়েছিলাম। তার সাথে আমরা এরপরে একটা প্রমাণ করেছিলাম, পিভি টু দি পাওয়ার গামা ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, অর টিভি টু দি পাওয়ার গামা মাইনাস 1 ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। এই ধরনের একটা আমাদের বিষয় ছিল, পিভি টু দি পাওয়ার গামা মাইনাস 1 ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট এন্ড পিভি টু দি পাওয়ার গামা ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। দিস ইজ দ্য অ্যাডিয়াবেটিক প্রসেস। ওকে, এগুলো কিন্তু কোনোভাবেই ইগনোর করা যাবে না। এখন যেহেতু তোমাদের অফলাইনে পরীক্ষা হতে পারে, প্রত্যেকটা জিনিস আমাদের বুঝতে হবে, না বুঝলে কিন্তু অফলাইনের কনসেপচুয়াল কোশ্চেন অ্যান্সার করাটা ডিফিকাল্ট হবে। ঠিক আছে, তো আমাদের এই অ্যাডিয়াবেটিক প্রসেসের প্রমাণটা, পিভি টু দি পাওয়ার গামা মাইনাস গামা ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, এগুলো তো তোমরা আগেই পড়েছো, সিপি-সিভি থেকে আস্তে আস্তে চলে আসে। এই প্রমাণগুলো আমরা পড়বো এবং এগুলো থেকে কিন্তু অঙ্ক আসতে পারে, পরিমাণে কম। সিপি মাইনাস সিভির অঙ্কের পরিমাণটা কম এবং পিভি টু দি পাওয়ার গামা এবং পিভি টু দি পাওয়ার গামা মাইনাস 1 এর অঙ্কের পরিমাণটা কম, ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটা কম, কিন্তু কিছু না কিছু আসতে পারে, কিছু না কিছু ওখান থেকে তো ইয়ে হতে পারে। সো এই এই জিনিসগুলো তোমরা একটু ক্লিয়ার হলে, অল্প কিছু জিনিস, অল্প কিছু ডাটা দিয়ে এই অঙ্কগুলো তোমরা খুব সহজে সলভ করতে পারবা। তাহলে আমাদের অঙ্কের জন্য দুইটা জিনিস আসলো, একটা হচ্ছে আমি দুইটা জিনিস বললাম, একটা হচ্ছে সিপি-সিভি রিলেশন, একটা হচ্ছে পিভি রিলেশন, অ্যাডিয়াবেটিক প্রসেস। তারপরে আমার আসে, আমি যে তোমাদের কার্নোট সাইকেল পড়িয়েছি, কার্নোট সাইকেল বা কার্নোট ইঞ্জিন। কার্নোট ইঞ্জিনের মধ্যে যে জিনিসটা, কার্নোট ইঞ্জিনের মধ্যে আমার সবচেয়ে বেশি অঙ্ক লুকানো আছে, সবচেয়ে বেশি অঙ্ক কার্নোট ইঞ্জিনের মধ্যে। মনে করো এখানে কি কি আছে, এখানে হচ্ছে এফিসিয়েন্সি বের করা। এফিসিয়েন্সির মধ্যে আমার কি ছিল, এটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস T2 ডিভাইডেড বাই T1, অর আমরা যদি হিট রেসপেক্টে বলি তাহলে বলতে পারি Q2 মাইনাস Q1 ডিভাইডেড বাই Q1, এরকম ছিল না? জি ম্যাম, টেম্পারেচারের জন্য আর হিটের জন্য হিটের জন্য একই জিনিস, একই জিনিস। তো এইগুলো দিয়ে আসলে ম্যাক্সিমাম প্রবলেম আসে, ম্যাক্সিমাম অঙ্ক আসলে এগুলো দিয়ে আসে। যেমন হচ্ছে একটা রিলেশন আছে ইফিসিয়েন্সি অফ কার্নোট ইঞ্জিন, ইফিসিয়েন্সির মধ্যে কিউ থেকে শুরু হয়, Q2 মাইনাস Q1 মাইনাস Q2 ডিভাইডেড বাই Q1, আমি Q1 তো বড়, Q1 মাইনাস Q2 ডিভাইডেড বাই Q1। তারপরে সেই অঙ্কগুলো যে আবার শেষ পর্যন্ত আমরা T1 মাইনাস T2 ডিভাইডেড বাই T1 হয়ে যায়, সেটা লগ দিয়ে একটা প্রমাণ আছে। এটা একটা প্রবলেম সলভ করা, আমি ক্লাসে দেখিয়েছিলাম, এটা তোমরা খুব ইজিলি পারবে। এগুলো থেকে অঙ্ক আসে এবং পরীক্ষায়ও কিন্তু এক্সপ্রেশন আসে যে হিট থেকে টেম্পারেচার কিভাবে ট্রান্সফার করা যায়, এগুলো করো। এখানে একটা ফিগারও আছে, এগুলো তোমরা দেখবা। এটা হচ্ছে আমার কার্নোট ইঞ্জিন নিয়ে কথা, সমস্ত অঙ্ক লুকানো আছে এই এফিসিয়েন্সি নিয়ে। এটা এত, সিঙ্কের হিট এত, সিঙ্কের টেম্পারেচার এত, সোর্সের টেম্পারেচার এত, তারপরে আমার এটা 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 হয়েছে এফিসিয়েন্সি কত।
আর এফিসিয়েন্সি এত দেওয়া আছে, সোর্সের হিট দেওয়া আছে, টেম্পারেচার দেওয়া আছে, সরি আমি হিট বলছি, সোর্সের টেম্পারেচার দেওয়া আছে, আমার সিঙ্কের টেম্পারেচার বের করো, এরকম আসতে পারে। অথবা হিট বলা আছে যে এতটুকু হিট আমি প্রোভাইড করলাম বা কতটুকু হিট আমি রিলিজ করব, এই ধরনের অনেক অঙ্ক আছে, এগুলো তোমরা, এগুলো বেশিরভাগ ক্ষেত্রে এগুলো আসে। সরি, এই গেল আমার কার্নোট ইঞ্জিন সম্বন্ধে কথা। তারপরে আমরা চলে যাব কার্নোট ইঞ্জিনের পরে আমার চলে যাব সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স। সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স ভেরি ভেরি ইন্টারেস্টিং ল এন্ড ভেরি ভেরি ইজি আই থিঙ্ক, কিন্তু ইম্পর্টেন্ট। ইজি, ইন্টারেস্টিং বাট ইম্পর্টেন্ট। সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স এর স্টেটমেন্ট, সহজ স্টেটমেন্ট হচ্ছে heat can transfer from higher temperature state to lower temperature state by itself. নিজে নিজেই সে হায়ার থেকে লোয়ারের দিকে টেম্পারেচার ফ্লো করতে পারে। হায়ার থেকে লোয়ারের দিকে, সরি টেম্পারেচার না, হায়ার টেম্পারেচার থেকে লোয়ার টেম্পারেচার দিকে হিট ফ্লো করতে পারে নিজে নিজেই, ইটসেলফ। এটা হচ্ছে সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স। বাট এরকম যদি হয়, ইট ইজ নট পসিবল টু ট্রান্সফার হিট from lower temperature to higher temperature without any external agent. লোয়ার টেম্পারেচার থেকে হায়ার টেম্পারেচারে হিট কখনোই ফ্লো করতে পারবে না যদি না কোনো এক্সটার্নাল অ্যাজেন্ট এখানে কাজ করে। জিনিসটা হচ্ছে এরকম, আমার হাতে ধরো একটা মানে এরকম ধরো, এটা হচ্ছে পাহাড়ের চূড়া, পাহাড়ের চূড়ায় কিছু ফ্রেন্ড তোমার আছে পাহাড়ের উপরে, আর নিচে কিছু ফ্রেন্ড আছে, বা ঝর্ণা নিচে পড়ছে ও নিচের ফ্রেন্ডরা পানি পাচ্ছে, খেয়ে নিচ্ছে, কিন্তু পাহাড়ের উপরের ওরা কি পানি ছাড়া থাকবে? তার মানে ঝর্ণাটা ইটসেলফ পড়ছে, নিচের ফ্রেন্ডরা খাচ্ছে, নিচের ফ্রেন্ডদের কাছে অনেক পানি জমা হয়েছে, উপরের ফ্রেন্ডরা কিভাবে খাবে? উপরের ফ্রেন্ডরা নিচের ফ্রেন্ডদেরকে বহন করে নিয়ে যেতে হবে। তার মানে একজন এক্সটার্নাল এজেন্টের প্রয়োজন হবে লোয়ার থেকে হায়ারে হিটটাকে ট্রান্সফার করার জন্য। এটাই হচ্ছে আমার সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স। এগুলো বিভিন্ন সায়েন্টিস্ট বিভিন্ন ভাবে প্রমাণ করেছে। তো আমরা কয়েকটা পড়ে ফেলবো, ক্লসিয়াস আছে, এরজার আছে, প্ল্যাঙ্ক আছে, তাদেরটা আমরা পড়ে ফেলবো। বিভিন্ন জন একই কথা বিভিন্ন ভাবে বলেছে, কেউ মেশিন দিয়ে ডেসক্রাইব করেছে, কেউ নর্মাল হিট দিয়ে ডেসক্রাইব করেছে, যেভাবেই করুক, কেউ এনট্রপি দিয়ে ডেসক্রাইব করেছে। তো এই যে সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স উপর ডিপেন্ড করেও এক ধরনের মানে কি বলে ইঞ্জিন তৈরি হয়। সেই ইঞ্জিনের এক্সাম্পল হচ্ছে আমার রিভার্সিবল ইঞ্জিন তো বটেই, এটার একটা এক্সাম্পল বা এটার একটা বাস্তব অ্যাপ্লিকেশন, রিয়েল অ্যাপ্লিকেশন হচ্ছে রেফ্রিজারেটর। সবার বাসায় আছে। আমরা কি করি, আমরা যখন খাবারটাকে রেখে দেই, গরম খাবারটাকে এনভায়রনমেন্টের সাথে সে টেম্পারেচার ইকুইলিব্রিয়াম করে। আমার সাপোজ আমার এনভায়রনমেন্টের টেম্পারেচার 30 ডিগ্রি সেন্টিগ্রেড আর খাবারটা 180 ডিগ্রি সেন্টিগ্রেড। তার মানে কি করবে, সে এনভায়রনমেন্টে তার কিছু হিট ছেড়ে দিবে, ছেড়ে দিয়ে সে 30 এর সাথে ব্যালেন্স করবে। এটা হচ্ছে নর্মাল প্রসিডিউর। কিন্তু এটা হচ্ছে নর্মাল রিভার্স বা প্রসেস, যেভাবে নর্মালি যায় সোর্স থেকে সিঙ্কের দিকে। কিন্তু মানে উল্টো দিক থেকে আসার এক্সাম্পল রেফ্রিজারেটরে যেটা করি আমরা, রেফ্রিজারেটর করে কি সিঙ্ক থেকে হিট নিয়ে সোর্সে ছেড়ে দেয়। তার মানে এখানে একটা এক্সটার্নাল এজেন্ট কাজ করে, সেই এক্সটার্নাল এজেন্ট হচ্ছে ইলেকট্রিক মোটর বা কম্প্রেসর। ওকে, এইটাই হচ্ছে আমার রেফ্রিজারেটর নিয়ে আলোচনা। রেফ্রিজারেটরও আসতে পারে দুইটা জিনিস, একটা হচ্ছে ইঞ্জিনের এফিসিয়েন্সি বের করা, এটা দিয়ে অঙ্ক আসে, ইঞ্জিনের এফিসিয়েন্সি বের করা এটা দিয়ে অঙ্ক, এটা দিয়ে আসবে মনে করো। আরেকটা হচ্ছে রেফ্রিজারেটরের কোএফিসিয়েন্ট অফ পারফরমেন্স বের করা। একটা হচ্ছে ইঞ্জিনের কি বললাম এফিসিয়েন্সি বের করা, আরেকটা হচ্ছে রেফ্রিজারেটরের কোএফিসিয়েন্ট অফ পারফরমেন্স বের করা। কোএফিসিয়েন্ট অফ পারফরমেন্স আর হচ্ছে এফিসিয়েন্সি কিন্তু এক জিনিস না। ওকে, এই হচ্ছে আমাদের মোটামুটি মানে থার্মোডাইনামিক্স সেকেন্ড ল পর্যন্ত আলোচনা। তারপরে কি আছে সেকেন্ড ল এর পরে আমরা একটু দেখি কার্নোট সাইকেল, অলরেডি আমরা দেখিয়ে ফেলেছি। এরপরে আমাদের যেটা আসে কার্নোট থিওরাম। Carnot's theorem is not equal to the Carnot cycle. মানে এই দুইটা জিনিস সেম না, দে আর নট সেম, দুইটা কিন্তু ডিফারেন্ট। পরীক্ষায় যদি তোমার কার্নোটস থিওরাম আসে তাহলে কিন্তু তুমি কার্নোট সাইকেলের বর্ণনা বা কার্নোট ইঞ্জিনের বর্ণনা দিয়ে দিলে হবে না। তোমাকে কার্নোট সাইকেলের কার্নোটস থিওরাম ডিফারেন্ট জিনিস, এখানে দুইটা ল আছে, দুইটা থিওরি আছে, সেই দুইটা থিওরি এবং এটা প্রমাণও কিন্তু আমরা পড়েছি, পরীক্ষায় কিন্তু এটা আসে প্রমাণটা।
এই কার্নোস থিওরামের মধ্যে আমার দুইটা থিওরাম, যেটা ফার্স্ট থিওরাম সেটা হচ্ছে খুব সহজ থিওরাম, এতক্ষণ আমরা বলে ফেলেছি, তারপরেও বলি। সেটা হচ্ছে একই টেম্পারেচার লিমিটের মধ্যে ইনিশিয়াল এবং ফাইনাল টেম্পারেচার লিমিট যদি সেম হয়, তাহলে কোনো ইঞ্জিন পাওয়া যাবে না এই পৃথিবীতে যেটার এফিসিয়েন্সি রিভার্সিবল ইঞ্জিনের চেয়ে বেশি হবে। ঠিক আছে, there is no engine can be found which has the higher efficiency than the reversible engine when they maintain initial same temperature limit। এটা একটা, এটাকে ঘুরিয়ে এইভাবেও বলা যায়, রিভার্সিবল ইঞ্জিন এবং ইরিভার্সিবল ইঞ্জিন তারা যদি সেম টেম্পারেচার লিমিটের মধ্যে থাকে, তাহলে তাদের অবশ্যই রিভার্সিবল ইঞ্জিনের এফিসিয়েন্সি ইরিভার্সিবলের চেয়ে বেশি হবে। তাই তো হবে, এফিসিয়েন্সি তো রিভার্সিবলেরটাই বেশি হয়। তারপর হচ্ছে আরেকটা জিনিস, দুইটা রিভার্সিবল ইঞ্জিন, আলাদা আলাদা দুইটা রিভার্সিবল ইঞ্জিন যদি তারা সেম টেম্পারেচার লিমিটের মধ্যে থাকে, তাদের এফিসিয়েন্সি সমান হবে। এখন দুইটা থিওরি আছে একই রকম প্রায়, দুইটা থিওরির মধ্যে যে কোনো একটা যদি তুমি প্রমাণ করো, থিওরামটা প্রমাণ হয়ে যায়। বইয়ে যেটা আছে, এটা সাধারণত ব্রিজলালের বই থেকে আমরা পড়েছিলাম, ওখানে মনে একটু সহজ আছে, যে কোনো বই থেকে পড়তে পারো, এটা কোনো বিষয় না। এই হচ্ছে থিওরাম নিয়ে কথা। তারপরে থিওরামের পরে আমরা চলে যাব থার্মোডাইনামিক্স এর একটা জিনিস হচ্ছে, থিওরামের পরে আছে থার্ড ল অফ থার্মোডাইনামিক্স। থার্ড লটা আসলে এইখানে, থার্ড লটা হচ্ছে এনট্রপির, কারণ হচ্ছে এখানে এনট্রপি রিলেটেড। তারপর আমি এখানে বলে ফেলি, কারণ তাও তোমরা সবাই এনট্রপিটা জানো। অ্যাবসলিউট জিরো টেম্পারেচারটাকে যদি তুমি অ্যাবসলিউট জিরোতে নিয়ে যাও, তাহলে তুমি ডিসঅর্ডারনেস তোমার নষ্ট হয়ে যাবে, অর্ডার স্টেটে চলে যাবা, তোমরা সবকিছুই তোমরা অর্ডার স্টেটে থাকবা। তো আমাদের কি থাকে, এনট্রপি মানেই হচ্ছে ডিসঅর্ডারনেস অফ দ্য মলিকুল। সাপোজ হচ্ছে এখানে একজনের শরীফ, সাপোজ তার রুমটা অনেক গুছানো, কিন্তু আরেকজনের রুম হচ্ছে রাজীব, সাপোজ তার রুমটা গোছানো না, তাহলে কি একজন ডিসঅর্ডার স্টেটে আছে, একজন অর্ডার স্টেটে আছে। অর্ডার স্টেটে থাকা মানে মলিকুল গুলো তার আগের অবস্থায় আছে, মানে সলিড থাকলে সলিড, লিকুইড থাকলে লিকুইড। তো এই হচ্ছে আমাদের এই পৃথিবীটা আস্তে আস্তে ডিসঅর্ডার স্টেটে চলে যাচ্ছে, যেভাবেই হোক আস্তে আস্তে বাড়ছে, এই জন্য আমাদের ডেথ অফ ইউনিভার্স চলে আসছে। তো যদি আমরা অ্যাবসলিউট জিরো টেম্পারেচারে চলে যেতে পারতাম, তাহলে আমরা এটা অর্ডার স্টেটে থাকতে পারতাম এবং সবার অ্যারেঞ্জমেন্টটা সুন্দর হতো। এটাই হচ্ছে আমার থার্ড ল অফ থার্মোডাইনামিক্স। তারপরে আছে ম্যাক্সওয়েল রিলেশন, মেকানিক্যাল রিলেশন ইন থার্মোডাইনামিক্স। এই জিনিসটা আসলে আমি মুখে তোমাদেরকে বলে পড়াতে পারবো না। এখানে দুইটা কোশ্চেন আমি তোমাদের একটু বলেই দিই। এটা তাও তোফাজ্জল স্যারের বইয়ে আছে, 6টা রিলেশন, ম্যাক্সওয়েল 6টা রিলেশন, পার্শিয়াল ডিফারেন্সিয়েশন দিয়ে 6টা রিলেশন ডেরাইভ করা হয়। 6টা রিলেশনের মধ্যে আছে আমার বিভিন্ন ফাংশন আছে, রিলেশন আছে, 6টা রিলেশন। এই যে কি বলে এটাকে, প্রেসার, ভলিউম, টেম্পারেচার, এদের রিলেশন বের করাটাই হচ্ছে, বিভিন্ন ভাবে এদের রিলেশনটা বের করা হয়। তো এই রিলেশন বের করাটাই ম্যাক্সওয়েল রিলেশনের মধ্যে বড় ইকুয়েশন, এবং খুবই মজার ইকুয়েশন, সহজে ইকুয়েশন গুলো সলভ করা যায়, কিন্তু একটু বড়। মানে তোমাকে মোটামুটি এটা মানে কি বলে, এটা ডেসক্রিপটিভ কোশ্চেন না হলে এই জিনিসগুলো আসলে তোমরা অ্যান্সার করতে পারবে না। ম্যাক্সওয়েল থার্মোডাইনামিক রিলেশন যেগুলো, এক একটা রিলেশন এক এক রকম আসে, কিন্তু সবগুলোই হচ্ছে কি প্রেসার, ভলিউম, টেম্পারেচার অ্যান্ড লাস্ট অফ এনট্রপি, এই কয়েকজনের রিলেশন মিলে 6টা রিলেশন তৈরি করা হয়। তোমাদের ক্যালকুলেশন গুলো মনে আছে? আমি যে পড়িয়েছিলাম বেশ বড় একটা ক্যালকুলেশন, কিন্তু ইজি। জি ম্যাম, হচ্ছে একটা ক্যালকুলেশন থেকে তারপর হচ্ছে হলো, হ্যাঁ, পার্শিয়াল ডিফারেন্সিয়েশনের মাধ্যমে তারপর হচ্ছে 6টা রিলেশন আর কি ডিরাইভ করা হয় পিভিটি আর এস এর মধ্যে। এগুলো একটু দেখো, তারপরে যদি কোথাও কনফিউশন মনে হয় আমি ক্লিয়ার করে দেবো। হ্যাঁ, তারপরে হচ্ছে ফাংশন। 4টা ফাংশন আছে আমার যতটুকু মেমোরাইজ করে আমি বলছি। 4টা ফাংশনের মধ্যে একটা হচ্ছে ইন্টারনাল এনার্জি, একটা হচ্ছে গিবস ফাংশন, একটা হচ্ছে হেলমোটস ফ্রি এনার্জি, একটা হচ্ছে এনথালপি। 4টা বললাম। এই 4টা ফাংশনও কিন্তু এই 6টা রিলেশন থেকেই ফাংশন গুলোকে ডিরাইভ করা হয়, এবং প্রত্যেকেই কিন্তু প্রেসার, ভলিউম, টেম্পারেচার, এনট্রপি, একদম মুখস্থ, প্রেসার, ভলিউম, টেম্পারেচার, এনট্রপি, আর হিট তো সবকিছুতেই আছে। এগুলোর রিলেশন গুলোই এই ম্যাক্সওয়েল রিলেশন থার্মোডাইনামিক্সে করা হয়েছে। এগুলো কি 2টা কোশ্চেন পড়লেই হবে, আর বড় কিছু পড়তে হবে না। ফাংশনের সাথে এই যে ম্যাক্সওয়েল রিলেশন গুলোর কিভাবে সম্পর্ক স্থাপন করা হয় সেটা পড়তে পারি, কিন্তু আরো সিপিসিবি রিলেশন বা লেটেন্ট হিট ইকুয়েশন, ওগুলো এটা দিয়ে সলভ করার দরকার নেই। লেটেন্ট হিট আমরা আলাদাভাবে পড়বো এনট্রপি চ্যাপ্টারে।
এন্ট্রপির পরে। এই হচ্ছে আমার মোটামুটি থার্মোডাইনামিক্স। আরো কিছু ছোটখাটো জিনিস যদি মিস করে থাকি, আমার মনে হয় না মিস করেছি, কারণ আমি সিলেবাসটা হাতে নিয়ে সিলেবাসটাকে দেখে দেখে আমি একটু পড়ানোর মানে জিনিসগুলো টাচ করার চেষ্টা করেছি। ডিটেলস কিন্তু তোমাদের বুঝালাম না, তোমরা বুঝতে হয়তো পারো নাই, কিন্তু আমি ফুল সিলেবাসটা টাচ করেছি। দেখো কারো কোনো কনফিউশন আছে নাকি? ম্যাম সেকেন্ড ল থার্মোডাইনামিক্স যদি আসে তাহলে বেসিক্যালি কোনটা দিব ম্যাম, মানে এটা এটা তোমার কোনো সমস্যা নাই, এটা তুমি যে কোনোটা দিতে পারো। তোমার যদি মার্কস কম থাকে তুমি একটা বা দুটা দিবা, তোমার তো এতগুলো দেওয়ার দরকার নেই। আর যদি তোমার উল্লেখ করা থাকে যে ক্লাসিয়াস সেকেন্ড ল থার্মোডাইনামিক্স দাও, তাহলে তোমাকে সেটাই স্পেসিফিক্যালি দিতে হবে। কিন্তু তোমার যদি উল্লেখ না থাকে, মার্কস দেখে তুমি তোমার খাতাটাকে কিভাবে তুমি সুন্দর করবে সেটা তো তোমার বিষয়, তাই না? তুমি যদি দুইটা জানো, তুমি যদি তিনটা জানো, অ্যাকর্ডিং টু ক্লাসিয়াস, অ্যাকর্ডিং টু এডসার, অ্যাকর্ডিং টু প্ল্যাঙ্ক, এভাবে তুমি তিনটা দিয়ে দিলে ছোট কথাই তো, বেশি কিছু না। আর যদি তোমার একেবারেই মনে না থাকে, তুমি একটা দিবা, দিতে তো হবে, তাই না? এরকম এটা মানে উল্লেখ না করা থাকলে তুমি যে কোনোটাই দিতে পারো, সমস্যা নেই। এই আর আবার আরো কিছু কোশ্চেন আশা করছি তোমাদের কাছ থেকে। ম্যাম আমাদের হচ্ছে যে থার্মোডাইনামিক সাইকেল ছিল বা হচ্ছে আইসোথার্মাল অ্যাক্টিভিটি প্রসেস, এগুলা কি মোটামুটি ডেফিনিশন টাইপ করলে হবে? কারণ বইতে দেখলাম হচ্ছে মানে অনেক কিছু আছে, লাইক আর অনেক প্রুফ বা অনেক কিছু, আপনি যেগুলো বলেন তার দেয় না। ডেফিনেশন বলতে আইসোথার্মাল অ্যাডিয়াবেটিক, এটা কিন্তু পার্থক্য আসতে পারে। শুধু ডেফিনেশন পড়লে কিন্তু তুমি পার্থক্য পারবে না, ওগুলো তোমাকে পড়তে হবে। আইসোথার্মাল অ্যাডিয়াবেটিক গেল। আর সাইকেলের সাধারণত খুব ব্রড কোশ্চেন অনেক সময় সাইকেলে আসে না, কারণ এনট্রপিতে একটা থার্মোডাইনামিক সাইকেল আছে, এনট্রপির সাইকেল, সেটা আসে। কিন্তু এইখানকার থার্মোডাইনামিক সাইকেল সাধারণত আমি বললাম না, অসাধারণত চলে আসতে পারে সিলেবাসে যেহেতু আসে। এগুলো তোমরা ডেফিনেশন পড়ো, একটু ডিটেলস পড়ো। কিন্তু আইসোথার্মাল কিন্তু তোমাদেরকে আইসোথার্মাল অ্যাডিয়াবেটিক মোটামুটি একটু ডিটেলস পড়তে হবে, কারণ তোমার দুইটার পার্থক্য কিন্তু, এটা কিন্তু আনইম্পর্টেন্ট কোনো কোশ্চেন না। অ্যাডিয়াবেটিক আইসোথার্মাল এটা কমন কোশ্চেন, এই দুইটার পার্থক্য লিখো। তো তোমার এই দুইটাকে যখন তুমি ডিস্টিংগুইশ করতে যাবা, তখন তোমাকে শুধু ডেফিনেশন দিয়ে হবে না, আইসোথার্মালের অনেক ডেরিভেশন আসতে পারে। ঠিক আছে? জি ম্যাম। ম্যাক্সওয়েল রিলেশনের সম্পর্কে একটু আরেকবার বলবেন যে কি পড়বো ওখান থেকে, মানে আমি তোমার কথা শুনি না, আমার বলো। ম্যাক্সওয়েল রিলেশন নিয়ে একটু মানে ম্যাক্সওয়েল ইকুয়েশন গুলো নিয়ে একটু আরেকবার বলেন তো। আচ্ছা, ম্যাক্সওয়েল নিয়ে, ম্যাক্সওয়েলটা আসলে এখন দেখাতে হবে, বোর্ডে দেখানো আসলে সময় হবে না, আমি একটু বলবো না এখন। হ্যাঁ ম্যাম একটু বলেন। আচ্ছা, ম্যাক্সওয়েল রিলেশনটাতে আমাদের প্রথমে ম্যাক্সওয়েল করেছেন কি থার্মোডাইনামিক্স এর সাথে একটা রিলেশন করেছেন। ম্যাক্সওয়েল থার্মোডাইনামিক্স এর রিলেশন গুলোর মধ্যে আমাদের কয়টা আছে? প্রেসার, ভলিউম, টেম্পারেচার, এন্ট্রপি। কয়টা বললাম? চারটা। হিটকে তুমি বাদ দিবা না, হিট তো আছেই। তো এই চারটার মধ্যে একটা রিলেশন, এটাই হচ্ছে ম্যাক্সওয়েল রিলেশন। চারটার মধ্যে রিলেশনের মধ্যে চারটা জিনিসের যখন আমি রিলেট করবো, তখন আমরা দেখি কি ওদের একটু অন্যরকম, এরা হচ্ছে একটু ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। অনেকটা রিলেশন করতে গেলে কি হয়, ভ্যারি করে, একজন ভ্যারি করে আরেকজন কনস্ট্যান্ট, মানে এরকম থাকে। কিন্তু দেখা যায় যে একজন ইন্ডিপেন্ডেন্ট, দুইটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকলে একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল পার্শিয়াল ডিফারেন্সিয়েশনে যা হয়, ধরো তোমার প্রেসার ভলিউম চেঞ্জ হচ্ছে কিন্তু টেম্পারেচারটা কনস্ট্যান্ট, বা টেম্পারেচার ভলিউম চেঞ্জ হচ্ছে প্রেসারটা কনস্ট্যান্ট, অথবা এনট্রপি টেম্পারেচার চেঞ্জ হচ্ছে কিন্তু প্রেসারটা কনস্ট্যান্ট। এইভাবে করে আমরা এদের মধ্যে একটা রিলেশন স্থাপন করতে পারি, যেহেতু তারা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, দে অল আর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বলতে আমরা বুঝি সে কখনো কখনো ডিফারেন্সিয়েশনের মতো, মানে ডিফারেন্সিয়াল পার্টিকেলের মতো কাজ করে, ডিফারেন্সিয়াল এলিমেন্টের মতো কাজ করে, কখনো কখনো সে কনস্ট্যান্টের মতো বিহেভ করে। জিনিসটা হচ্ছে এরকম, ধরো 5 নাম্বারটা, 5 হচ্ছে চিরাচরিত ভাবে দিস ইজ কনস্ট্যান্ট ভ্যালু। 5 এর কোনো ডিফারেন্সিয়েশন কিন্তু না, বাট a is equal to 5 হতে পারে, 5 plus 1 হতে পারে, 5 plus 2 হতে পারে। a is a variable, তাই না? এটা আমরা চিরাচরিত জানি, এই হচ্ছে এখানে ভ্যারি করছে। তো এর মান 5 ও হতে পারে, এর মান 6 ও হতে পারে, তাহলে এটা হচ্ছে আমার ভ্যারিয়েবল। আর 5 কিন্তু একটা কনস্ট্যান্ট ভ্যালু, এটা জেনারেলি আমরা জানি। কিন্তু এইখানকার বিষয়গুলো হচ্ছে সে কখনো কখনো সে মানে কনস্ট্যান্টের মতো না, বা শুধু ভেরিয়েবলের মতো না, সে কখনো কখনো ভেরিয়েবলের মতো থাকে, কখনো কখনো সে কনস্ট্যান্টের মতো থাকে। একই ইকুয়েশন মানে একই ইয়েতে দেখা যাচ্ছে প্রেসার কখনো কনস্ট্যান্ট, কখনো ভলিউম কনস্ট্যান্ট,
কখনো টেম্পারেচার কনস্ট্যান্ট, কখনো এনট্রপি কনস্ট্যান্ট, এবং ভাইস ভার্সা, সবগুলোই আবার ভেরিয়েবল এরকম হতে পারে। তো তারা যেহেতু ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, তাদেরকে দিয়ে আমরা কিছু পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করতে পারি। পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করতে যেয়ে কে কার ফাংশন, আমরা একে এর ফাংশন বলবো, ওকে ওর ফাংশন বলবো, এইভাবে বলে বলে যে টেম্পারেচারটা ইন্টারনাল এনার্জির ফাংশন, বা আমরা ইন্টারনাল এনার্জিটা হচ্ছে এখানে কার কার উপর, ফার্স্ট ল এবং থার্মোডাইনামিক্স এবং সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স। সবচেয়ে বড় কথা হচ্ছে ম্যাক্সওয়েল এদের রিলেশন করেছে দুইটা ল এর উপর। এদের রিলেশনটা তো আসলে দুইটা ল ছাড়া কিছু না, ফার্স্ট ল এবং সেকেন্ড ল। ফার্স্ট ল থার্মোডাইনামিক্সে কি আছে? ফার্স্ট ল থার্মোডাইনামিক্সে আছে ডিকিউ ইজ ইকুয়াল টু ডিইউ প্লাস পিডিভি, এটা ফার্স্ট ল। আর সেকেন্ড ল হচ্ছে আমার এনট্রপি দিয়ে যদি বলি, ম্যাথমেটিক্যালি যদি বলি, সেটা হচ্ছে সেকেন্ড ল হচ্ছে আমরা বলতে পারি মানে টিডিএস দিয়ে, যে যেহেতু এখানে এনট্রপি রিলেটেড, তাহলে ডিকিউ ইজ ইকুয়াল টু টিডিএস। আমরা এনট্রপি সম্বন্ধে কি জানি? এনট্রপি সম্বন্ধে জানি এস ইজ ইকুয়াল টু ডিকিউ বাই ডিটি, তার মানে ডিকিউ ইজ ইকুয়াল টু টিডিএস, এটা আমার সেকেন্ড ল। তার মানে এই ফার্স্ট ল এবং সেকেন্ড লকে কম্বাইন করে শেষ পর্যন্ত ডিইউ ইজ ইকুয়াল টু টিডিএস মাইনাস পিডিবি। তার মানে কি, আমি ফার্স্ট ল নিলাম, আমি সেকেন্ড ল নিলাম, এই দুইটাকে কম্বাইন করলাম, কম্বাইন করে একটা ল পেলাম, একটা ইকুয়েশন পেলাম। সেই ইকুয়েশনটাকেই আমরা পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করে 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 সামনের দিকে ছয়টা রিলেশন বের করব। সেই ছয়টা রিলেশনই হচ্ছে আমার থার্মোডাইনামিক্যাল, ম্যাক্সওয়েল থার্মোডাইনামিক্যাল রিলেশন। ঠিক আছে, এটা হচ্ছে রিলেশন। আর ফাংশনের বিষয়ে হচ্ছে এদেরকেই দিয়ে, এই রিলেশন গুলো দিয়ে কিছু ফাংশন ডেভেলপ করা হয়েছে থার্মোডাইনামিক্সে। ইন্টারনাল এনার্জি, এক একটা ফাংশনের এক এক ধরনের নাম আছে, গিভস ফাংশন, তারপরে হচ্ছে এনথালপি, আর একটা হচ্ছে একটা কি বললাম, হেলমোটস ফাংশন, এরকম আর কি। ক্লিয়ার হয়েছে? ম্যাম, আমাদের ম্যাক্সওয়েল রিলেশনটা কি 6টা মানে ব্রড কোশ্চেন আকারে আসতে পারে নাকি আমাদের স্পেসিফিক বলে দিবে? তো আসলে বিষয়টা হচ্ছে ছয়টা, অনেক সময় চারটা আসে, চারটা না আসলে বেশি মার্কসের জন্য ছয়টা আসতে পারে, মানে আসবে না তা না, আসতে পারে, অনেক সময় আসে। কিন্তু মানে ছয়টা হচ্ছে সাধারণত চারটাও থাকে, চারটা দিয়ে এখানে কি ম্যাম স্পেসিফিক ভাবে বলে দেয় যে এই রিলেশন সেকেন্ড বা থার্ড এরকম কিছু? না না, চারটা বললে তুমি চারটা দিয়ে দিবা, প্রথম দিকের চারটা দিয়ে দিবা। আর ফাংশনের ক্ষেত্রে তো চারটাই আছে, ফাংশন সাধারণত ভেঙে আসে না, তারপরেও কিন্তু অনেক সময় ইন্টারনাল এনার্জিটাকে প্রমাণ করো, এইভাবে আসে, মানে যদি কোশ্চেন গুলো এইভাবে আসে আর কি। তাহলে ম্যাম একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে ওই যে এনট্রপির ওখানে লেটেন্ট হিট রিলেটেড কিছু ম্যাথ ছিল, ওগুলা। এনট্রপি কিন্তু আমি এখন ধরি নাই, এনট্রপি চ্যাপ্টারটা আজকে বেশি হয়ে যাবে ধরলে, অবশ্যই লেটেন্ট হিট করতে হবে, এবং লেটেন্ট হিটের অঙ্কগুলো আমি তোমাদেরকে বলবো যে কি কি করতে হবে। হ্যাঁ, আজকে কি করবা? আজকে কি আর একটু কন্টিনিউ করা মানে করবা? ম্যাম আজকে হচ্ছে থার্মোডাইনামিক্স রিলেটেড প্রবলেম গুলোই থাকুক। আচ্ছা, মানে সবগুলো একসাথে প্রথম দিন একটু, আমার সমস্যা নেই, আমি পড়াতে পারবো, কিন্তু সবগুলো জিনিস একসাথে তোমাদের হয়তো বা তোমরা মাথায় রাখতে পারবে না, বা লিখেও তোমরা ঠিক ইয়ে করতে পারবে না। এই জন্য আমার একটা চ্যাপ্টারই, আমি গত ক্লাসে একজনকে মানে একটা ডিপার্টমেন্টে একটা চ্যাপ্টারই পড়িয়েছি, ইচ্ছে করি যে প্রথম দিন একটু কম থাক, তারপরে একটু বেশি করে পড়াবো, যেহেতু আমরা অনেকদিন ধরে এই পড়াগুলোর সাথে হ্যাবিচুয়েটেড না, একটু স্লোলি গেলে মনে হয় সুবিধা হবে আমাদের। তিনটা তো আছে আমাদের, পরে দরকার হলে আমরা 2 ঘন্টারও ক্লাস নিতে পারবো, কোনো সমস্যা নেই যদি আমাদের থাকে। আর সবচেয়ে বড় কথা, আমি তোমাদেরকে ওই যে কি কি টপিক আছে এগুলো তোমাদেরকে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে যদি খুলি বা যেভাবে তোমাদের দিব, তোমরা সেখান থেকে বের করবা যে কোথায় কার কোন প্রবলেম আছে বই দেখে, সেগুলো আমরা আলোচনা করবো। আমি আমি এভাবে বলে যেতে থাকবো সিলেবাস অনুযায়ী, তারপরে তোমরা তো যেহেতু আমি দিয়ে দিলে তোমরা জানবা যে এখানে আমার সমস্যা আছে, ওখানে আমার সমস্যা আছে, তাহলে সেগুলো আমরা পরে আলোচনা করবো। ঠিক আছে, ডিটেলস বলবো। বলো, আর কারো কোনো প্রবলেম? ম্যাম আপনি গুগল ক্লাসরুমে খুললে বেটার হয় আই গেস, গুগল হোয়াটসঅ্যাপ। ক্লাস, আচ্ছা ঠিক আছে, তাহলে গুগল ক্লাসরুমে করবো, সমস্যা নেই। গুগল ক্লাসরুম আমি খুলে তোমাদেরকে ইনভাইটেশন দিয়ে দিব, আজকে খুলে দিয়ে দিব, অসুবিধা নেই। আর কারো কিছু?
দেখো আছে কিন্তু আরো অনেক সময় আছে, আমরা কিন্তু পুরো সময়ই পড়তে পারি, আমার কোনো প্রবলেম নাই। দেখো কারো কোনো প্রবলেম বা কিছু আপনি বলতে পারো, বা চাইলে আমরা এন্ট্রপিও শুরু করতে পারি। আচ্ছা আমরা কি আজকে এন্ট্রপি শুরু করব? তোমাদের থেকে একটু রেসপন্সটা চাচ্ছিলাম। আমরা কি আজকে এন্ট্রপি শুরু করব? বলতে হবে। আছো তোমরা? জি ম্যাম জি আছি। ম্যাম। কি শুরু করবো আজকে আজকে না এন্ট্রপি? হয় এই পর্যন্তই থাক, একদিনে বেশি না পড়ে। আচ্ছা ঠিক আছে, আমার ওইটা মনে হয়, কারণ না তো লিখতে পারবা না বা মনে রাখতে পারবা না জিনিসগুলো। তাহলে আজকে এটাই থাকুক। আমরা আম, আমরা নেক্সট দিন তাহলে আমরা নেক্সট দিন একটা ফিক্স করে ডেট আমরা করে নিব। একটু শুক্র শনিবারের দিকে হলে আমার জন্য ভালো হয় আর কি। বা প্যারাডাইমিক সিচুয়েশনে আমি যদি বাইরে না যাই, বা দু একদিন যদি না যেতে পারি, আমাদের যাওয়ার তো প্ল্যান আছেই, তাহলে তখনও নেওয়া যেতে পারে, তাড়াতাড়িও নেওয়া যেতে পারে যদি আমাদের পরে তো আমার একটু ব্যস্ততা বেড়ে যায়। এটা আমি আলোচনা করবো সিয়ারের সাথে, রাজীবের সাথে আলোচনা করে তোমাদেরকে টাইমটা জানিয়ে দিব। ঠিক আছে? অন্যান্য ক্লাস কি তোমাদের হচ্ছে? ফিজিক্সের আরেকটা পার্ট কি হচ্ছে? জি ম্যাম, আমাদের মুরাদ স্যার নিচ্ছে ক্লাস। ওরা স্যার কয়টা নিয়েছে? ম্যাম একটা ক্লাস একটা হয়েছে। ক্লাস হয়েছে। একটা ক্লাস হয়েছে। আচ্ছা ঠিক আছে, অন্যান্য ক্লাসে তো মনে হয় হয়েছে, তাই না? তোমরা আমাকে ফিডব্যাক দিবা যে তোমাদের কোথায় মানে এইভাবে পড়ালে সুবিধা হবে নাকি অন্যভাবে করলে সুবিধা হবে, তোমরা আমাকে একটু ফিডব্যাক দিবা, হ্যাঁ? তাহলে আমি ওইভাবে তোমাদের জন্য ট্রাই করতে পারবো। গুড লাক। আরো কোনো বলার থাকলে এখনো বড় আছি, যদি না থাকে আমরা শেষ করে দিব। আচ্ছা রেকর্ডটা, তোমাদের রেকর্ডটা তো মনে হয় ঠিক আছে। আমি আমি যদি জুম এন্ড করে দেই তাহলে কি রেকর্ডটা হতে থাকবে? রেকর্ডটা কিন্তু আমাকে সেভ করতে হয় মানে জুম এন্ড করলে অটোমেটিক্যালি অটোমেটিক সেভ হবে। যাবে, আর ওটা অটোমেটিক সেভ হবে না? আচ্ছা জি ম্যাম, একটু টাইম লাগবে, সো ওই ইয়াটা না কাটলেই হবে, মানে আপনি মানে না, স্ক্রিনে উঠবে, স্ক্রিনে আচ্ছা, উঠবে যে হচ্ছে মিটিংটা এন্ড করার পর স্ক্রিনে উঠবে যে হচ্ছে রেকর্ডিংটা সেভ হচ্ছে। সেভ হচ্ছে। ওকে তাহলে আমি এটা সেভ হতে থাকুক, আমি এন্ড করে দিই। হ্যাঁ তোমাদের যদি কোনো কোশ্চেন না থাকে, আর ভালো থেকো। আমি গুগল ক্লাসরুম খুলে তোমাদেরকে ইনভাইট করে দিব, আর হচ্ছে তোমাদের কোনো সাজেশন থাকলে আমাকে জানাই। ঠিক আছে? শিওর। ওকে, আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।